আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো সবাইকে জানাই ঈদ মোবারক। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। দেখতেই পাচ্ছেন ব্লগটা অন্য জায়গা থেকে শুরু করেছি। তার মানে আমরা আমার শ্বশুরবাড়ি চলে এসেছি। গতকালে ঠিক যেখান থেকে শেষ করেছিলাম একদম তার ঈদের দিন সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো ঈদের দিন সকালে গ্রামের বাড়িতে আমি কি করি সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার ডেইলি ব্লগে প্রত্যেকটা দিন আপনারা তো দেখতেই পারেন যে আমি আমার বাড়িতে কী কাজ করি, কিন্তু আজ আমার গ্রামের বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। আর ঈদের দিনে সকালবেলা উঠে আগে ঘর দোর ঝাড়ু দিয়ে নিই, একটু পরিষ্কার করে গুছিয়ে নিই। আর আমাদের যেহেতু ফার্নিচার তেমনভাবে ঘরে নাই, আর ঘরের কাজ চলছে এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি, তো সে কারণে সেভাবে ঘরের ফার্নিচারগুলো দেখাতে পারবো না। তো এদিকে আমি পুরো ওই পাশে রুম ঝাড়ু দিয়েছি, পুরো বারান্দাটা ঝাড়ু দিয়েছি। এবার আমার জায়ের রুমে গেলাম। তো জায়ের রুমটাও ঝাড় দিয়ে এসে তারপর এই তো আমি বারান্দাটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। অনেকটা পরিমাণে ময়লা হয়েছে, আর আমার আসার আগে ও অনেকবার ঝাড় দিয়েছে, মুছেছে সারাটা দিন। তবে আমি একটু যেহেতু লেটে এসেছিলাম, গতকাল একদম বিকালের দিকে এসেছিলাম, সন্ধ্যার আগে পৌঁছেছি। তো সে কারণে সকালের দিকে রাত্রের যত ময়লা ছিল সে ময়লাটা আমি পরিষ্কার করলাম। তো এখানে রাত্রেবেলা বাদাম নিয়ে আসছিল, সে বাদামগুলো খেয়েছি। আর রাতের বেলা তো একদম ঝাড় দিয়ে ফেলানো যায় না ময়লাটা, তো এক সাইডে দলা করা ছিল, সেটাই আবার নতুন করে ঝাড় দিয়ে তারপর বাইরে ফেলছি। তো সকালের দিকে উঠে এই যে ঘর ঝাড়ু দেওয়া একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, তারপর যাব রান্নাঘরে। তবে কতটুকু যে রান্নাবান্না হবে এবং কতটুকু যে রান্নাবান্নার কাজ দেখাতে পারবো এখনও কিছু বলা যাচ্ছে না, তবে যতদূর সম্ভব দেখাবো। আসলে গ্রামের বাড়ি তো, যেখানে আমি থাকি না, আমার যা থাকে না, আমার শাশুড়ি একা থাকে, তো উনি যেহেতু মুরব্বী মানুষ সব কিছু একা হাতে কন্ট্রোল করতে পারে না। আর যেহেতু মিস্ত্রিতে কাজ করছে, তো সে কারণে তো আরও একদমই এলোমেলো হয়ে রয়েছে বাসাটা। তো যে কারণে আমাদের দেখতেই পারলেন সামনে উঠানে বাক্স, ব্যারেল, তারপর আরও অনেক কিছু ছিল, তো সেগুলো আস্তে আস্তে ঘরে উঠিয়ে নিয়েছে। আর এখনও ওইগুলো একবারে গুছিয়ে তাই উঠাবে। এই যে লম্বা ঝাড়ু দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি একদমই ঝাড় দিতে পারি না। কেন পারি না জানি না, তবে পারি না। ওটা আমার কাছে কেমন যেন একটা লাগে। আমার কাছে এমনি নর্মাল যে ঝাঁটা ওইটা দিয়ে ঝাড় দিয়ে অভ্যেস, তো সে কারণে ওই অত বড় বাঁশ হলে হয় না। একটু ছোট হলে অবশ্য পারি, কিন্তু এটা অনেকটা বড়। তো যাই হোক, আমার শাশুড়ি বলেছিল যে উঠানটা তুমি রেখে দিও, ওইটা আমি ঝাড় দিয়ে দিব। তো আমি ভাবলাম উঠানটা তো এক সাইডে মাটির যে অংশটা আছে ওইটা ঝাড় দিয়ে দিবে, আর এই দিকটা আমি ঝাড়ু দিয়ে যতদূর সম্ভব ততদূর কমপ্লিট করে রাখি। তো এই যে সিঁড়ির রুমটাই সিঁড়ির রুম হয়ে যাচ্ছে, আসলে বাসায় সিঁড়ির রুম বলি, তো এখানেও সেটাই হয়ে গেল। তো সিঁড়ির যে সামনে জায়গাটা সিমেন্ট দিয়ে আর কি পাকা করা আছে, তো সেই জায়গাটা একটু পরিষ্কার রাখলে সুবিধা হবে। তো এই জায়গাটা আগে কমপ্লিট করব, তারপর রান্নাঘরে যাব। রান্নাঘরে সব কিছু একদম মেলানো রয়েছে। গতকালকে একদম সন্ধ্যার সময় এসেছি, তো তেমনভাবে রান্নাঘরে যেতে পারিনি। তো এসেই তো গিয়েছিলাম আগে চুলোর পিঠে।
মানে আসার সাথে সাথেই যে গিয়েছি সেটা নয়, আসার কিছুক্ষণ পর আমার শাশুড়ি রান্না করছিল, তো আমি বললাম আম্মু আপনি উঠে যান, আমি রান্না করছি। আর বরাবরই আমি এসে আমি নিজেই রান্না করি। আমি আমার শাশুড়ি আমার বাসায় যাক অথবা ওনার বাসায় থাকুক সেটা কোনো ব্যাপার না, আমার রাঁধতে ভালো লাগে, তাই আমি যেখানেই যাই যদি সুযোগ পাই তাহলে রান্নার কাজটা করি। তো এই দেখুন সেই রাত্রিবেলা যে রান্না বান্না করা হয়েছিল সেই অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছে। তো সে কারণে সমস্ত জিনিসপত্রগুলো তুলে রাখছি। আর এত জিনিস এইটুকু জায়গার ভিতরে প্রত্যেকটা জিনিস উঠিয়ে উঠিয়ে আবার রাখার জায়গাও ঠিকঠাকভাবে পাচ্ছি না। তো আমি রান্নাঘরটা ভালো করে ঝাড় দেব, সেজন্য সমস্ত সব কিছু একদম গুছিয়ে এক সাইডে রেখে দিলাম। আর আমার শাশুড়ি এর ভিতরে চলে এসেছে, তো এসে বলছে যে ওগুলো গুছিয়ে দাও আমার কাছে, আমি মেজে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে আমি কালির যে যত হাঁড়ি পাতিল কড়াই যা যা আছে আর কি সব কিছু ওনার কাছে বেরো করে দিলাম। আর ঘরের যত নোংরা জিনিস ছিল সেগুলো আগে থেকেই ডাইনিং থেকে এনে আমি কলপাড়ে বেরো করে দিয়েছি। উনি ওখানে বসে বসে মেজে দিচ্ছে আর আমারে বললো যে তুমি তাহলে চুলার পিঠে যাও, আমি এই থালা বাসনগুলো একটু মেজে দিচ্ছি। তো এদিকে আমি চুলার পিঠে আসলাম, এসে তারপর ভালো করে এগুলো পরিষ্কার করে নিয়ে তারপর ভাবছি আগে প্রথমে কি করব। তো আমার শাশুড়ি বললো যে আমার ফুফু শাশুড়ি এসেছে, তো উনি কোনো মাংস খায় না, ডিম খায় না। ডিম হয়তো খায় কিন্তু মাংস খায় না, মুরগির মাংস খায় না, তো দেশি মুরগি হলেও সেটা খাই না। তো সে কারণেই আমি বলছি যে কি করব তাহলে। তো বলছে একটা কাজ করা যাক, তাহলে আমি কিছুটা শাক এনে দিচ্ছি, শাকটা এখন আপাতত ভাজি করো আর ডিম ভাজিটা করো, তারপর মাংস রান্নাটা করে নে। তো ওনার ওইটাই থালা বাসন মেজে ওইগুলো একটু কুটে কেটে দিচ্ছে। আর আমার যা পেঁয়াজ রসুন বাচ্ছে ও নিচে উঠানে বসে বসে ওগুলো পেঁয়াজ রসুন বেছে দিচ্ছে। আসলে একা হাতে রান্না করলে অনেকটা সময় লেগে যায়, তো সে কারণে ও হাতে হাতে কাজ করে দিচ্ছে। আমি এর আগে কখনো সজনে শাক ভাজি করিনি, মানে আমার শাশুড়ি রান্না করেছে আমি খেয়েছি, আর তাছাড়া আমি কখনো নিজে থেকে সজনে শাকটা রান্না করিনি। তো আজ প্রথম রান্না করলাম। তো আমার ফুফু শাশুড়ি খেয়ে বলছে অনেক সুন্দর হয়েছে হাতের রান্না। তো প্রথমে আমি মাংস রান্না করেছি, মুরগির মাংস, তারপর শাক রান্না করেছি। শাক রান্না করার পর ভাবলাম এখন কি করব, আবার এদিকে বাচ্চা কাচ্চাও চলে আসছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে তাহলে আমি সেমাইটা রান্না করি, তারপর নুডলসটা করব। তো এখানে সেমাইটা রান্না করছি। আর এখানে কিন্তু প্রথমে আমি বলেছি আমাদের ঘরের কাজ চলছে, যে কারণে একটু এলোমেলো হবেই। তো এখানে দেখুন আমি রাইস কুকারের বড় একটা পাতিলে দুধটা সম্পূর্ণটা ঢেলে নিয়েছিলাম, নেয়ার পরে এই যে অর্ধেক অর্ধেক করে কেটে নিচ্ছি, যার যতটুকু খাবার সে খেয়ে নিবে, আর বাদ বাকিটাই পরে হাত দিবে, তাহলে কিন্তু নষ্ট হবে না। তো এখানে পাত্রও কম, মানে থালা বাসনও কম আছে, তো সেই কারণে আমি এভাবেই করছি। তো আমাদের এবারে ঈদটা এভাবেই যাবে যে অনেক কড়ির জিনিস আছে, সেগুলো আমার চাচি শাশুড়ির ঘরে রয়েছে, তো ওখান থেকে আনা, তারপর ওই জিনিসগুলো আবার এলোমেলোভাবে থাকবে, তো একটু বাড়তি হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম না থাক, এটাতে এবারের ঈদটা এভাবেই সাদামাটাভাবে যাক, সমস্যা নেই। তো এই যে এদিকে সবাই
এবারের ঈদটা তো এভাবেই যাচ্ছে, আলহামদুলিল্লাহ। একদম খারাপও গেল না এবং খুব যে একটা ভালো গিয়েছে সেটাও বলবো না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ঠিকঠাক। এই যে আমার হাজব্যান্ডও রেডি। তো এর ভিতরে একটা কাজ হয়েছে, এই যে হুটোপাটা করে এসেছি না, তো সেই কারণে আছে আমার হাজব্যান্ডের যে পাঞ্জাবিটা ওটা ঢোকাতে ভুলে গিয়েছি। আর ওটা ঢোকাতে যে একদম মানে কোনো কিছুই আর কি ঠিকঠাক হচ্ছে না। তো সব কিছু এক ব্যাগে ধরছিল না, সে কারণে ওটা নামিয়েছি। নামিয়ে আবার যে ঢোকাতে হবে সেই সময়টা আমি পাঞ্জাবিটা ঢোকাতে ভুলে গেছি। তো কী আর করা, উনি বলছে ঠিক আছে সমস্যা নেই, শার্টটি পরে যাই আজকে। তো কী সমস্যা, পাঞ্জাবি যে একদম পরতে হবে তেমন তো নয়। তো অনেক খারাপ লাগছিল যে এত তাড়াহুড়োর ভিতরেও একটু আসলাম। আসার তো ইচ্ছাই ছিল না, মানে আমার হাজব্যান্ড বলছিল যে যাওয়ার দরকার নেই, তোমার শরীরটা অনেকটাই খারাপ। তো আমি বললাম সমস্যা নেই, বাচ্চা কাচ্চার ঈদের আনন্দটা আগে, আমি কেমন আছি সেটা আগে নয়। তো হচ্ছে সেই কারণেই একদম মানে বেলা করে বেরোনো হয়েছিল, যাব কি যাব না এমন একটা দোটানার ভিতরে ছিলাম। তো এই তো ওরা বেরিয়ে পড়লো, নামাজ পড়তে যাচ্ছে। তো এখানে হচ্ছে সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছে। আর আমার যা টাকা ভাঙটো করতে দিল আমার হাজব্যান্ডকে, বললো যে ভাই এগুলো টাকা ভাঙটো করে আনবেন, কারণ ঈদের সালামি দেওয়া লাগে। ঈদি যেটা বলা হয় সেটা হচ্ছে দিতে গেলে একটু খুচরা করলে ভালো হয়। তো সবাই তো চলে গেল এই তো নামাজে। আর আসার পরে সবাই খাওয়া দাওয়া করলো। তারপর আমাদের দুইটা বাচ্চার জামা খুলে দেওয়া হলো যাতে ওদের একটু গরম কম লাগে। আসলে যে পরিমাণে গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়েছে। আর এই যে এই ফ্লোরটা হচ্ছে একটু ময়লা হয়েছে। এই যে হচ্ছে আমার জায়ের মেয়ে অনেকটা কাদা ধুলো উপরে এনে রেখেছে। তো এটা ভাবছি যে এই তো হচ্ছে টাইলসটা যদি একটু মুছে দিই আর একটু ঝাড়ু দিয়ে দিই তাহলে ভালো হবে। আর এই যে টাইলসের মাঝখানে যে গোল করাটা, ওটা অনেক সুন্দর দেখা যায়। আমার আর কি পছন্দ ছিল ওইটা, তো এই কারণে ওইটা দিয়েছে। আর এই যে টাইলসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পুরো একটা ওয়াল ডাইনিং স্পেস, এটার হচ্ছে ওয়ালটা এইভাবে দেওয়া হয়েছে। আর এই যে বাথরুমের দরজা, এটা কাচের দরজা, এইভাবে এটা লাগানো হয়েছে। এখনও মানে অনেক কাজ বাকি, অনেক বর্ডার করা হয়নি, অনেক কিছু করা হয়নি। এই যে রান্নাঘরটাই, তবে রান্নাঘরটা একটা জিনিস হয়েছে, সেলফটা কিন্তু অনেকটা নিচু হয়ে গেছে, আসলে আমার শাশুড়ি অতটা বুঝে উঠতে পারেনি। তো উনি থাকাকালীন মিস্ত্রিতে কাজ চলেছে আর আমরা সেইভাবে আসিনি। আর এই কাজগুলো যখন হয়েছে তখন হচ্ছে আমার হাজব্যান্ডও আসেনি। তো সেই কারণেই মনে হয় ভুলটা আরও বেশি হয়েছে। আর আমার দেওরও হয়তো ছিল না। তো এটা হচ্ছে আমার জায়ের রুম, ওর রুমের টাইলসটা এই মাল্টি কালারের নিয়েছে, মানে বিভিন্ন ধরনের কালারের। তো এই টাইলসটা আমি আমার ফ্লোরে লাগাতে চেয়েছিলাম, তারপরও বলছে ঠিক আছে আমিও তাহলে আমার ফ্লোরে লাগাই। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, টাইলসগুলো পছন্দ কেমন হয়েছে। আর এই যে এখনও অনেক কিছু বাকি, দরজায় নিয়ে আসে এখানে রেখে দেওয়া হয়েছে কিন্তু লাগানো হয়নি, মানে প্রচুর কাজ বাকি। তারপরে আমরা ঈদ করে যাওয়ার পরে, ঈদের এক সপ্তাহ পরে আবার হয়তো মিস্ত্রির কাজ শুরু হয়ে যাবে। তো তার ভিতর যতটুকু থাকার মতো সম্ভব ততটুকু করে দিয়েছে। আর এই তো আমি ফ্লোরটা একটু মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপর ভাবছি যে না, এবার হয়তো সব কিছু গোছগাছ হয়ে গেছে আর আমরা কিন্তু এবার বাসায় চলে যাব। সকালে ওই যে যা রান্না করেছিলাম, মুরগির মাংস, শাক ভাজি, আর হচ্ছে রান্না করেছিলাম সেমাই নুডলস, কোনো রকম ওইটা রান্না করে রেখেছিলাম সবার জন্য, বাসায় যারা আছে তাদের জন্য, তাদের আর রান্না করা লাগবে না।
আর গরুর মাংস যখন একদম মানে কুরবানির পুরো মাংস কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো গরুর মাংসটা রান্না করে নেবে। তো হচ্ছে আমি ঘর মোছার পরে আমার হাজব্যান্ডকে বললাম আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো উনি বললো ঠিক আছে চলো বাসায় চলে যাই। তো এই ঘরটা মোছার পরে আমরা বাসায় চলে গিয়েছিলাম, আর হচ্ছে দাঁড়াইনি। আর এখন বাজে হয়তো 11:30 মতো। তাই বললাম সমস্যা নেই, আমি বাসায় যেয়ে রান্না করে নিব। আমার শাশুড়ি বলছিল যে একটু দুপুরে খাওয়া দাওয়া করে যাও, যা যা রান্না করলে কিছুই তো খেলে না। তাই বললাম সমস্যা নেই, আমি যদি কিছু খাই তাহলে জার্নি করতে পারবো না। তো বাসায় এসেছিলাম, খুবই ক্লান্ত লাগছিল, যেহেতু সকালে অনেকটা কাজ করেছি, পরিশ্রম করেছি, তারপর রান্নাবান্না করেছি। ওখান থেকে আবার দুপুরে বাসায় এসেছি, এসে আমাদের বাসা রান্না করেছি মাংস রান্না, মানে গরুর কালো ভুনা করেছিলাম। তো আমাদের মাংসটা কিন্তু কুরবানির মাংসটা নিয়ে আসিনি, তার আগে আমরা চলে এসেছিলাম। বাসায় যে মাংসটা কেনা ছিল সেটাই রান্না করেছিলাম। তো ওটা রান্না করে খাওয়া দাওয়া করার পর এক ঘুম দিয়েছি, এত ক্লান্ত লাগছিল, ভাবছিলাম কোথাও বেরোবো না। তারপরেও এই যে আমার মেয়েটা অনেকটা বাহানা করে, তো সে কারণে ওর জন্য বেরোতে হয়েছে। তো বাইরে ঘুরতে এসে এখানে হচ্ছে আমার ছোট ভাইয়ের পরিচিত একটা দোকান। তো বলছে আপু তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। ও গ্রামে ছিল, ওর হচ্ছে আসতে একটু সময় লেগে গিয়েছিল। তো এখানে আমি ভাবলাম দেখি ওনারা কিভাবে করে তৈরি করে, সে প্রসেসটা একটুখানি দেখি, যাতে আমি বাসায়ও তৈরি করতে পারি। তো এখানে হচ্ছে আমরা অর্ডার করেছি মিট বক্স এবং গোলা। আচ্ছা, গোলার দোকানটা পাশেই, আর আমার ভাই গোলা আনতে গিয়েছে। আর হচ্ছে এখানে আমরা মিট বক্সের জন্য ওয়েট করছি। তো এখানে আরও অনেক মানে প্রচুর ভিড় আছে দোকানে। তো এখানে হচ্ছে প্রথমে দেখলাম এনারা কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে প্রথমে এরকমভাবে ভেজে নিল। তারপর ভাজার পরে এটা হচ্ছে একদম নর্মাল, একদম সিম্পল যে মেয়োনিজ আছে, ওই মেয়োনিজটা ওনারা স্পেশাল কিছু সস দিয়ে কিছু মশলা দিয়ে সেটা তৈরি করলো। এই যে মেয়োনিজটা এখানে দিল, দেওয়ার পর গামলাটাই ভালোভাবে করে মেয়োনিজটা মিক্সড করে নিল। তারপর হচ্ছে মিট বক্সের ভিতরে ঢুকিয়ে দিল, ব্যাস সিম্পল। আর আমরা না জানি কত কিছু তৈরি করা হয়, যে এটা কিভাবে তৈরি করে অনেক মাথা আর কি খারাপ হয়ে যায়। তো হ্যাঁ, আমরা ছোট্ট একটা মিট বক্স নিয়েছিলাম, সেটার দাম নিয়েছিল 70 টাকা, আর বড়টা নিলে দাম হতো 100 টাকা অথবা 120 টাকা, এমনটাই হয়তো হতো। তো এখানে খাওয়া দাওয়া করলাম, একটু ঘুরলাম, তারপরে বাসায় যেয়ে আর ব্লগটা তৈরি করা হয়নি। তোমার আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আল্লাহ হাফেজ।